নমস্কার, আজকের আলোচ্য বিষয় হলো মধ্য বাংলার অন্তঃস্তরে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। মধ্য বাংলার অন্তঃস্তরে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার জন্য আলোচ্য বিষয়কে নিম্নলিখিতভাবে সজ্জিত করা হয়েছে। উদ্দেশ্য, প্রস্তাবনা, মধ্য বাংলার সময়কাল, মধ্য বাংলার শ্রেণী বিভাজন, অন্তমধ্য বাংলার সময়কাল ও নিদর্শন, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সারাংশ, সম্ভাব্য প্রশ্ন এবং সহায়ক গ্রন্থ। মধ্য বাংলার অন্তঃস্তরে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পাঠের উদ্দেশ্য কী? অন্তমধ্য বাংলা ভাষাকে চেনা ও জানা, চর্যাপদের পরবর্তী বাংলা ভাষা স্তরটিকে বোঝা, চর্যাপদ থেকে অন্নদামঙ্গল ভাষার পরিবর্তনগুলি সম্পর্কে সম্যক ধারণা লাভ করা, ভাষার বিবর্তন ও বৈচিত্র্যকে বোঝা, ভাষার সঙ্গে জড়িত সমাজ ও সংস্কৃতিকে বোঝা, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা, ধ্বনির রূপান্তর ও বৈচিত্র্যগুলিকে চিহ্নিত করা, ভাষার ইতিহাসকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, বাংলা ভাষা চর্চা ও গবেষণায় আগ্রহ বৃদ্ধি করা, আন্তর্বিষয়ক লেখাপড়া অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করা। আধুনিক পৃথিবী নিজেকে জানতে, চিনতে, বুঝতে পাড়ি দেয় সুদূর কুয়াশাঘন অতীতে। চলে আত্ম আবিষ্কারের পালা, আত্মখননের পালা, আত্মমন্থনের পালা। আত্ম আবিষ্কারের সূত্র ধরে আবিষ্কৃত হয় ঐতিহ্যের উর্বর ভূমি। বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগ ঐতিহ্যের এক অনুপম অভিজ্ঞান। বৌদ্ধ সংস্কৃতি, ব্রাহ্মণ্যবাদ, সংস্কৃত সাহিত্য, অনুবাদ চর্চা, ইসলামী তমুদ্দন, লোকায়ত জীবন চেতনার ধারায় দশম থেকে অষ্টাদশ শতাব্দীর বাঙালি জীবন ও সাহিত্য কীর্তি সমৃদ্ধ ও পুষ্ট। চর্যাগীতি থেকে বাউল গান গীতিমুখ্য সাহিত্য ধারার এক দীর্ঘ পরম্পরার স্বাক্ষরবাহী ও পরিচয়বাহী, যেখানে উজ্জ্বল হয়ে ওঠে ধর্মবোধ, আর্থসামাজিক জীবন, পরিচয়, সংস্কৃতি ও ভাষার দ্যুতি। সাহিত্যের অতীতের ঐতিহ্য যেমন সুদীর্ঘ, সুগভীর, তেমনি উত্তরাধিকারের সঞ্চয় সমৃদ্ধ। ভাষাকে কেন্দ্র করেই সাহিত্য। ভাষার দেহসৌষ্ঠবের মধ্যেই সাহিত্যে প্রাণ প্রতিষ্ঠা করেন। তাই সাহিত্য আলোচনায় বিশ্লেষণে ভাষা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাষার সার্থকতা তার প্রয়োগে। এই প্রয়োগ বৈচিত্র্যময়। ভাষার সঙ্গে জুড়ে থাকে একটি নির্দিষ্ট অঞ্চলের, নির্দিষ্ট জাতির ইতিহাস, সংস্কৃতি, পরিচয়, ধর্মবোধ, স্বাজাত্যবোধ, স্বাভিমান ও বিবর্তন। চলমান সভ্যতার অগ্রগতিও ভাষার উপর নির্ভরশীল। তাই ইতিহাস, সংস্কৃতি ও সময়কে জানার জন্য প্রয়োজন ভাষার চলনকে বোঝা, ভাষার ক্রমবিকাশের স্তরকে জানা ও বিবর্তনের ইতিহাসকে খোঁজা। সাহিত্যের পাতায়, উচ্চারণে, বানানে, মুখের সংলাপে এই ভাষা বহুরূপা। তাই ভাষার বৈচিত্র্য নিয়ে আমাদের কৌতূহল কখনোই মেটে না। বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যে ব্যবহৃত ভাষা যে কত বিচিত্রভাবে প্রকাশিত তা আমাদের মুগ্ধ করে। এই মুগ্ধতা থেকেই মধ্যযুগের অন্তর্গত অন্তমধ্য বাংলা ভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অন্বেষণ। মধ্যযুগের বাংলা ভাষার ব্যাপ্তি, বিষয় বৈচিত্র্য আমাদেরকে বিস্মিত করে। এখন মধ্যযুগের এই বিভিন্ন টেক্সটগুলিতে বাংলা ভাষার উদাহরণগুলি ইতিহাসগতভাবে আলোচনা প্রয়োজন। মধ্যযুগের কবি এবং কবি মানসিকতা বুঝতে আমাদের সাহায্য করবে এই টেক্সটগুলি। এই টেক্সটগুলি বাঙালির সৃজনশীল কর্মের ধারাবাহিক ইতিহাসকে জানতে সাহায্য করে। আমাদের দেখতে হবে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী সময়ে বাংলা ভাষার কী পরিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের ক্ষেত্রে কী পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির কী পরিবর্তন ঘটছে। মধ্যযুগের বাংলা ভাষার ইতিহাস, উচ্চারণের ইতিহাস, বানানের ইতিহাস, মধ্য বাংলার ধ্বনির ইতিহাস ইত্যাদি নানান বিষয়গুলিকে জানার জন্য এই টেক্সটগুলি আমাদের পড়তে হবে এবং জানতে হবে। মধ্যযুগের সামাজিক অভিঘাত কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করছে, টেক্সটগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে সেটা আমাদের জানতে হবে। মধ্যযুগের শেষ পর্বে রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির দোলাচলের প্রেক্ষাপটে কিভাবে বদলে যায় সাহিত্য কয়া, বিবর্তিত হয় শব্দ, বাক্য, ভাষার স্বরূপ, তা জানার জন্য এই টেক্সটগুলি আমাদের পড়তে হবে। এবার আসি মধ্য বাংলার সময়কালে।
1203 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকারময় যুগ। 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য যুগ। 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত চৈতন্য পরবর্তী যুগ। আর চৈতন্যদেবের সময়কাল হলো 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ। 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা আক্রমণ বাংলায় অন্ধকারময় যুগের সূচনা করে। সেই অন্ধকারময় যুগ কাটিয়ে উঠে আবার সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা আমরা দেখতে পাই 1350 খ্রিস্টাব্দের পর থেকে। মাঝের এই সময়টা বন্ধ্যাকাল হিসাবে চিহ্নিত করা হয়। বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা চর্যাপদ পরবর্তী সময় থেকে। বাংলা সাহিত্য, বাংলা রাজনৈতিক জীবন ও বাংলা সমাজ জীবন যে ঘটনায় আন্দোলিত হয়েছিল তা হলো তুর্কি আক্রমণ। এই বন্ধ্যাকালের সময়ে আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাই না, তাই এটিকে আমরা অন্ধকার যুগ হিসাবে চিহ্নিত করতে পারি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাকৃত ও অপভ্রংশ স্তর পার হয়ে নব্য ভারতীয় আর্য স্তরে ভারতীয় বিভিন্ন ভাষাগুলির উৎপত্তি হয়। অপভ্রংশ স্তরে সৃষ্ট বিভিন্ন ভাষাগুলি ক্রমশ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। ভাষার ঐতিহাসিক সূত্র এবং ভাষ্য বুঝতে হলে ভাষার ক্রমবিকাশের স্তরটি বুঝতে হবে। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রাচীন বাংলা নিদর্শন চর্যাপদ রচিত হয়। নেপালের রাজদরবার থেকে এই টেক্সট আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 1916 খ্রিস্টাব্দে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বহুত্ব গান ও দোহা নামে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তরে রচিত এই সাহিত্য যে বাংলা ভাষায় রচিত তা প্রমাণ করেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, যেটি প্রকাশিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। বখতিয়ার খিলজির আক্রমণের পর যে অন্ধকার যুগের সূচনা হয় তা একসময় শেষও হয়। 1350 খ্রিস্টাব্দের পর থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে বিভিন্ন রকম সাহিত্য রচিত হয়। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব বাংলা সাহিত্যের সঙ্গে সঙ্গে বঙ্গের সমাজ জীবনেরও মোড় ঘুরিয়ে দেয়। জীবনী সাহিত্য নামে আরেকটি শাখার বিস্তার হয় শুধুমাত্র চৈতন্য জীবনকে কেন্দ্র করে। 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুকে আমরা মধ্যযুগের শেষ বলে ধরতে পারি। এর পরের ইতিহাস আলাদা হয়ে যাচ্ছে। পূর্বতন জীবনের সঙ্গে পার্থক্য ঘটে যাচ্ছে অনেকখানি। মধ্য বাংলায় প্রবেশ করলে আমাদের হাতে উঠে আসে বিভিন্ন সাহিত্যিক নিদর্শন। 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষার মধ্যযুগের বিস্তার। এই যুগকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। আদি মধ্যযুগ, যার বিস্তার 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় বাংলা ভাষার নিদর্শন হিসাবে তুলে আনা যায় বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কৃত্তিবাসের রামায়ণ এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়কে। অন্তমধ্যযুগ বা চৈতন্য যুগ শুরু হচ্ছে চৈতন্যদেবের জন্মের পর 1500 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। চৈতন্যদেবের আবির্ভাব ও তার প্রবর্তিত ধর্মমতকে কেন্দ্র করে সাহিত্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যই দুটি যুগে বিভক্ত করে, যথা আদি মধ্যযুগ ও অন্তমধ্যযুগ। এই সময়কালকে অনেকে আবার প্রাক চৈতন্য এবং চৈতন্য পরবর্তী যুগ নামেও অভিহিত করে থাকেন। মধ্য বাংলার শ্রেণী বিভাজনে আমরা দেখি আদি মধ্য বাংলা 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং অন্তমধ্য বাংলার সময় পর্ব 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি মধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা পাই বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস ওঝার রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। এদের মধ্যে আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনকে বেছে নেওয়ার কারণগুলি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটিমাত্র পুঁথি পাওয়া গেছে। পুঁথির বিরলতার কারণে এর মধ্যে প্রক্ষিপ্ত হবার সম্ভাবনা কম, প্রাচীনত্ব সুরক্ষিত হয়েছে এবং অন্তমধ্য বাংলা ভাষার সঙ্গে মিলেমিশে যায়নি। ভাব ও ভাষা বিচারে চৈতন্য পূর্ববর্তী সময়ের ছাপ সুস্পষ্ট রূপে ধরা পড়েছে এখানে। অন্তমধ্যযুগের বাংলা সাহিত্যে আমরা দেখি এখানে বিভিন্ন সাহিত্য শাখার বা ধারার জন্ম হচ্ছে, যেমন বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, ইসলামী সাহিত্য ও অন্যান্য সাহিত্য ধারা, শাক্ত সাহিত্য ধারা। বৈষ্ণব পদাবলীর মধ্যে চৈতন্য সমসাময়িক যে সমস্ত কবিরা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুরারিগুপ্ত, নরহরি সরকার, বাসু ঘোষ, রামানন্দ বসু, বলরাম দাস।
এবং চৈতন্য উত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবিরা হলেন জ্ঞানদাস, গোবিন্দ দাস, দীনচণ্ডী দাস। জীবনী সাহিত্য ধারা সৃষ্টি হয় শ্রী চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে। জীবনী সাহিত্য ধারার মধ্যে লক্ষ্য করি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, গোবিন্দ দাস কর্মকারের কর্চা। অনুবাদ সাহিত্যকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে রামায়ণ, দুই হচ্ছে মহাভারত এবং তিন হচ্ছে ভাগবত। রামায়ণের মধ্যে আছে অদ্ভুত আচার্যের রামায়ণ, চন্দ্রাবতী রামায়ণ, ভবানী দাসের রামায়ণ এবং রঘুনন্দের রাম রসায়ন। মহাভারতের মধ্যে আছে কবি পরমেশ্বরের মহাভারত, শ্রীকর নন্দীর মহাভারত, সঞ্জয়ের মহাভারত, কাশিরাম দাসের মহাভারত। ভাগবতের মধ্যে আছে রঘুনাথ ভাগবত আচার্যের কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, মাধব আচার্যের কৃষ্ণমঙ্গল, দ্বিজ রামনাথের শ্রীকৃষ্ণ বিজয়, দুঃখী শ্যামদাসের গোবিন্দমঙ্গল এবং শ্রীকৃষ্ণ দাসের শ্রীকৃষ্ণ বিলাস ইত্যাদি। মঙ্গল কাব্য ধারায় আমরা দেখতে পাই এখানে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, কালিকামঙ্গল, দুর্গামঙ্গল এবং অন্নদামঙ্গল কাব্য রয়েছে। মনসামঙ্গল কাব্য ধারায় উল্লেখযোগ্য কবিরা হলেন দ্বিজবংশী দাস, কেতকা দাস ক্ষেমানন্দ, জগজ্জীবন ঘোষাল, তন্ত্রবিভূতি। চণ্ডীমঙ্গল কাব্যধারার মধ্যে উল্লেখযোগ্য কবিরা হলেন মানিক দত্ত, মুকুন্দ চক্রবর্তী, দ্বিজমাধব। ধর্মমঙ্গল কাব্যধারায় ময়ূরভট্ট, রূপরাম, কেনারাম, ঘনরাম, মানিকরাম প্রমুখের নাম উল্লেখ করা যায়। শিবায়নের মধ্যে রতিদেবের মৃগলুব্ধ, রামেশ্বর চক্রবর্তীর শিবায়ন কাব্যধারা, এছাড়াও আছে কালিকামঙ্গল, দুর্গামঙ্গল এবং ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। ইসলামী সাহিত্য ও অন্যান্য সাহিত্য ধারার মধ্যে রয়েছে দৌলত কাজীর লোরচন্দানী, আলাউলের পদ্মাবতী, নাথ সাহিত্য গোরক্ষ বিজয় ও গোপীচন্দ্রের গান, ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। শাক্ত সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন রামপ্রসাদ ও কমলাকান্ত। সাহিত্যিক নিদর্শন হিসাবে এখানে সংযুক্ত করা হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রাপ্ত পুঁথি, অশ্বমেধ পর্বের মহাভারতের যে অশ্বমেধ পর্ব কাশিরাম দাসের লেখা, এই পুঁথিটি সংযুক্ত করা হয়েছে। এছাড়াও বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাওয়া গেছে মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল, কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল বা কানড়ার পালা, সীতারাম দাসের ধর্মমঙ্গল কাব্যের হস্তিবাদ পালা অংশটি এবং ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এই পুঁথিটিও বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পুঁথির ফটোকপিটি প্রাপ্ত হয়েছে। মধ্য বাংলার অন্তঃস্তরের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। সাধারণভাবে বলা যায় যে ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় তাকে ধ্বনিতত্ত্ব বলে। উচ্চারণের একককে ধ্বনি বলে। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। ভাষার ধ্বনি প্রকৃতির গঠন ও পরিবর্তন, এই বিষয়টি হলো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মূল আলোচ্য বিষয়। প্রথমে আসি স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনির উচ্চারণে মুখবিবরের পথটি এমন বাধামুক্ত থাকে যে শ্বাসবায়ু ফুসফুস থেকে প্রবাহিত হতে গিয়ে কোথাও বাধা পেয়ে আটকে যায় না, আবার কোথাও সংকীর্ণ পথের মধ্যে দিয়ে জোর করে বেরোতে গিয়ে ঘর্ষণ ধ্বনি সৃষ্টি করে না, অথবা মুখ দিয়ে বেরিয়ে আসার সোজা পথে বাধা পেয়ে সামনের পথ ছেড়ে পাশ দিয়ে যাতায়াত করে না, অথবা স্বরযন্ত্রের উপরে কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দেয় না, তাকে বলা হয় স্বরধ্বনি। এখানে আমরা লক্ষ্য করি সপ্তদশ শতকে অন্তমধ্য বাংলায় শব্দের আদিতে অকার কোথাও কোথাও ওকার রূপে উচ্চারিত হয়। অষ্টাদশ শতকের মধ্যভাগে বা শেষে এই অকার স্বরসংগতির ফলে ওকারে পরিণত হয়েছে। যেমন মহা, মহা, মহাদেবী, মহাদেই, করো, করো, হয়ে, হয়ে, হয়া ইত্যাদি। অন্তমধ্য বাংলায় কিছু কিছু আদি অ, আ চিহ্নিত রীতিসিদ্ধ পদ রয়ে গেছে। যেমন অতি, আতি, হতাশ থেকে হয়েছে হাতাশ, অপার থেকে আপার, অতুল থেকে আতুল, অনল থেকে আনল, অবশ্য থেকে আবশ্য ইত্যাদি। যেমন আমরা দেখতে পাই আতি করে আত্ম যে মোর শিখাবে স্মরণ। এই যে আতি শব্দটি, মূল শব্দটি হচ্ছে অতি, এখানে উচ্চারিত হতো অরূপে, কিন্তু আমরা এখানে দেখছি আ হয়ে গেছে। পদমধ্যস্থিত দুর্বল অকারের পরিণতি শ্রীকৃষ্ণ কীর্তনে দেখা গেলেও অন্তমধ্য বাংলায় এই প্রবণতা আরও বেড়ে যায়। যেমন কতক্ষণ,
প্রথমে লেখা হতো ক থ ক্ষিয় মূর্ধন্য ন দিয়ে, পরে সেটা লেখা হচ্ছে ক থয় ওকার ক্ষিয় মূর্ধন্য, অর্থাৎ থটা থয়ে যে সঙ্গে অকার যুক্ত ছিল সেটি ওকারে রূপান্তরিত হচ্ছে। অনুরূপভাবে কথদূর থেকে কথদূর, মাতামহ থেকে মাতামহ ময় ওকার হয়ে যাচ্ছে, কেবল থেকে কেবল বয়কার ল হয়ে যাচ্ছে। পদের শেষে অবস্থিত অ আধুনিক বাংলায় ওতে পরিণত হয়। এই প্রবণতার সূত্রপাত হয়েছিল অন্ত মধ্য বাংলার স্তরে। পদের শেষে আমরা দেখতে পাই মাতামহ এই শব্দটি হটি হয়ে গেল হয় ওকার, কেনর নটি হয়ে গেল নয় ওকার, পেত হয়ে গেল পেতো তয় ওকার, কহিও কয়ো, বড় বড় ইত্যাদি। অষ্টাদশ শতকের পুঁথিতে পুঁথিকারদের পদের শেষে অকারকে ওকার রূপে লেখার যে রেওয়াজ সেটা বেড়ে গিয়েছিল। এছাড়াও আরেকটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো অন্তমধ্য বাংলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য অন্তঃস্বরের লোপ। পদের শেষে একক ব্যঞ্জনের পরে অবস্থিত অকার লোপ পায়। সংস্কৃত শব্দের ক্ষেত্রেও পদান্ত ব্যঞ্জনের পরবর্তী অকারের লোপ দেখা যায়। যেমন লাউসেন, লক্ষ্য করা যায় এখানে যে দন্তান্নর তলায় একটা হলন্ত রয়েছে, অর্থাৎ পদান্ত ব্যঞ্জনের পরবর্তী যে অকারটি আছে সেটি লোপ পেয়ে যাচ্ছে। আর তখন, নিরঞ্জন, জ্ঞান, ধ্যান, কম্পবান ইত্যাদি। আর শুন্যাছ আলস্যই গোড়াভাবের কথা, কোণের ভিতর কুলবধূ কান্দিয়া আকুল তথা। লক্ষণীয় আরের রয়ের তলা হলন্ত রয়েছে, কোণের, আকুল, এই প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে পদান্ত ব্যঞ্জনের পরবর্তী অকার লুপ্ত হয়ে গেছে। তা শুনিয়ে হনুমান কোপে কম্পবান, বানেও ঠিক একই রকম প্রয়োগ আমরা লক্ষ্য করছি। আদি অক্ষরের শ্বাসাঘাতের ফলে মধ্যস্বরের লোপ ও অন্তমধ্য বাংলার বৈশিষ্ট্য। যেমন হরিদ্রা থেকে এসেছে হলদি শব্দটি, হলদি বরণ গোড়া চাঁদ পইরা গেল মনে। গামোছা থেকে এসেছে গামছা, ভাবনা থেকে এসেছে ভাবনা, বয়ের নিচে একটা হলন্ত এসে যাচ্ছে। তবে এর বিপরীত দৃষ্টান্ত বেশি দেখা যায়, যেমন হাটে হাটে তোর বাপ বেচিত আমলা, যতন করিয়া তাহা কিনিত অবলা। এখানে কিন্তু আমরা দেখছি যে আদি অক্ষরের শ্বাসাঘাতের ফলে মধ্যস্বরের কোনো লোপ নেই। অন্তমধ্য বাংলায় আরেকটি নতুন স্বরধ্বনির উদ্ভব হয়। এই স্বরধ্বনি হলো অ্যা। অ্যা আ ও এ ধ্বনির মধ্যবর্তী ধ্বনি। অনেক সময় আ ও অ্যা বা এ ও অ্যা অন্তঃস্বরে ছন্দ মিলে দেখা যায়। যেমন তিন দেবে তিন শক্তি তবে যজ্ঞ হইলা, শুভকালে শুভদৃষ্টি আরম্ভ করিলা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যা এবং আয়ের মধ্যে একটা ছন্দমিল রয়েছে। পুত্র হলে বলি দিব পূর্বে বলেছিলে, পূর্ণ হয় পরাণ তাহার মাংস পেলে। এই ছিলে, লে এবং পেলের যে লয় জফলা একার, অর্থাৎ এখানে এ ও এর অন্তঃস্বরে ছন্দমিল লক্ষ্য করা যাচ্ছে। শব্দের আদিতে অ্যা ধ্বনির আবির্ভাব অন্তমধ্য বাংলার অন্যতম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। যেমন সেন উচ্চারিত হচ্ছে শ্যান রূপে, উচ্চারণ হচ্ছে দ্যায় রূপে, দয় জফলা আকার উন্তস্থীয় রূপে, যেন উচ্চারণ হচ্ছে জ্যান ইত্যাদি রূপে। পদের অন্তে অবস্থিত একক ব্যঞ্জনের পরবর্তী অকার ভিন্ন অন্য স্বরধ্বনিও এখানে রক্ষিত হয়েছে, লোপ পায়নি। যেমন বিশেষে বামন জাতি বড় দাগাদার, আপনারা এক জপে আরে বলে আর। এখানে জাতি, এখানে কোনো একক ব্যঞ্জনের পরবর্তী অকার ভিন্ন অন্য স্বরধ্বনিটা কিন্তু রক্ষিত হয়েছে, অর্থাৎ হর্ষই রক্ষিত হয়েছে, লোপ পেয়ে যায়নি। পদের অন্তে যুক্ত ব্যঞ্জনের পরে অবস্থিত অকার লোপ পায়নি, বরং উচ্চারিত হতো। মিছা কাজে ফিরে স্বামী নাহি চাষবাস, অন্ন বস্ত্র কতেক যোগাইব 12 মাস। পদের অন্তে অবস্থিত যুক্ত ব্যঞ্জন অর্থাৎ দন্ত শয় তরা ফলা বস্ত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অকার কিন্তু লোপ পাচ্ছে না, বরং উচ্চারিত হচ্ছে। পদের অন্তে একক ব্যঞ্জনের পরে অবস্থিত অকার অনেক সময় লুপ্ত হয়নি। যেমন তৈল বিনা কইল স্নান, উদক করিল পান, শিশু কাঁদে ওদনের তোরে। যে তৈল এবং কৈল, এখানেও আমরা দেখছি যে অকারটা লুপ্ত হচ্ছে না। স্বর বিপর্যয় লক্ষিত হয়, যেমন মোটুক থেকে হয়ে যাচ্ছে মুকুট,
মানে শব্দটি হচ্ছে মুকুট, কিন্তু ক এবং টয়ের স্থান পরিবর্তনের ফলে স্বর বিপর্যয় ঘটে যাচ্ছে। যেমন কালঘাম ছুটে মুখে মটুক গগনে ঠেকে, মৌর পুচ্ছের চূড়া মটুক মাথায়। পদের শেষে অন্তস্থীয় ও হ লোপ পেয়ে যাচ্ছে। যেমন অধ্যায়, এই শব্দটিতে দেখা যাচ্ছে যে অন্তস্থীয়টা লোপ পেয়ে হয়ে গেল অধ্যা। আগ্রহ, এখানে দেখা যাচ্ছে হ, এই বর্ণটি লুপ্ত হয়ে গেল আগ্রহ। মোহ, হ, এটি লুপ্ত হয়ে গেল মো। ঠিক অনুরূপভাবে লোহ থেকে হয়ে গেল লো। যেমন আমরা ধর্মমঙ্গল কাব্যে পাই, অধ্যা হইল সমাপ্ত পাঠক পুঁথি বাঁধে। এখানে অন্তস্থীয় লোপ পেয়ে গেছে পদের শেষে। একমুখে কি দিব মহিমা গুণ লেখা, এত বলিয়া আগ্রহ করা আনন্দে তখন। আগ্রহ থেকে হয়ে গেল আগ্রহ। এখানেও দেখছি পদের শেষে হ লোপ পেয়ে গেছে। আমরা সাধারণত দেখে নিতে পারি যে অপিনিহিতি কাকে বলে। আদিমধ্য স্তরে অপিনিহিতি সূত্রপাত হলেও অন্তমধ্য বাংলায় এর বহু দৃষ্টান্ত পাওয়া যায়। শব্দমধ্যস্থ হর্ষই ও হর্ষ অপিনিহিতি বা বিপর্যাসের ফলে যখন কখনো কখনো পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সরে আসে, তখন এই রূপান্তরটি লক্ষ্য করা যায়। যেমন আজি হয়ে গেল আইজ, অর্থাৎ বর্গীর জয়ের আগে হর্ষইটি চলে আসলো। ঠিক অনুরূপভাবে বালু, যেটা লয়ের পরে ছিল হর্ষকার রূপে, সেটি চলে আসলো লয়ের আগে, হলো বাউল। চালু, চাউল, আলু, আউল ইত্যাদি। হর্ষও কখনো কখনো হর্ষইকারেও পরিণত হয়েছে। যেমন বেগুন বেউগণ থেকে বাইগণ হয়ে গেছে। আমরা চণ্ডীমঙ্গল কাব্যে পাই, শাক বাইগণ মূলা, আটিয়া থোর কাঁচকলা, সকলে পুরিয়া লয় পাতি। আদিমধ্য বাংলায় কখনো কখনো বিপর্যাস বা অপিনিহিতির ফলে আগে সরে আসা হর্ষই বা হর্ষও লোপ পেয়ে যায়। যেমন রাখিয়াছে থেকে রাইখাছি থেকে রাক্ষাছি হয়ে গেল। যেমন চণ্ডীমঙ্গল কাব্যে আমরা পাই, গধিকা রাক্ষাছি বান্ধে দিয়া জাল দরা, ছাল উতরিয়া প্রিয়ে করো শিক পোড়া। এখানে রাক্ষাছি শব্দটি এই রাখিয়াছি, রাইখাছি, রাক্ষাছি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। অধিকাংশ ক্ষেত্রে অপিনিহিতির আগের রূপই দেখা যায়। যেমন করিয়া, রাখিয়া, ছাড়িয়া ইত্যাদি। যেমন আমরা চণ্ডীমঙ্গল কাব্যেই পাই, প্রণাম করিয়া তারে করেন জিজ্ঞাসা, কোনো জাতি কার কন্যা কহ সত্য ভাষা। অপিনিহিতি সন্ধির ফলে অভিশ্রুতির উদ্ভব এবং পরবর্তী স্বরের প্রভাবে অভিশ্রুত ধ্বনির অথবা অভিশ্রুত ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন, অর্থাৎ স্বরসঙ্গতি বা সাধারণত স্বরোন্নয়ন লক্ষিত হয়। যেমন অপিনিহিতি ক্ষেত্রে দেখি বসিয়া, বৈশ্যা, বস্যা। এখানে অবিস্মৃতি স্তরে আমরা দেখতে পাচ্ছি অ এবং হর্ষই মিলে হয়ে যাচ্ছে ও, বসে, বসে। স্বরসঙ্গতি ও, সেখান থেকে ও উচ্চারণ একে, এই উচ্চারণ আমরা লক্ষ্য করি। ঠিক পাইয়া, পায়া, লইয়া, লয়া ইত্যাদিও নিদর্শন আমরা এই পর্বে দেখা যায় বা আমরা দেখতে পাই। ধর্মমঙ্গলে মেঘে মাগিয়া জিনে জয় করিয়া শব্দ লক্ষিত হয়। যেমন উদাহরণ হিসাবে দেখতে পাই, সাধিল আপন কার্য প্রতিলয়া আইল রাজ্য, এই কথা শুনেছি পুরাণে। চণ্ডীমঙ্গল কাব্য থেকে এই উদ্ধৃতিটি সংগৃহীত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে লয়া, ল অন্তস্থীয় জফলা আকার, অর্থাৎ সেই লইয়া থেকে হয়ে গেল লয়া। ভিক্ষা মেঘে, ধর্মমঙ্গলে আমরা লক্ষ্য করছি যে মাগিয়া থেকে মেঘে এই শব্দের পরিবর্তনটি। ভিক্ষা মেঘে জন্ম গেল জগতের তরে। আরেকটি উদাহরণ, অজয় দুর্জয় গড় কার শক্তি জিনে, জিনে শব্দটির অর্থ হচ্ছে জয় করিয়া। তাহলে এখন আমরা জেনে নেব যে অপিনিহিতি কাকে বলে। শব্দের মধ্যে অবস্থিত হর্ষই বা হর্ষও ধ্বনির নির্দিষ্ট স্থানের আগেই যে উচ্চারণ করার রীতি, তাকে বলা হচ্ছে অপিনিহিতি। যুগ্ম ব্যঞ্জন ধ্বনির আগে হর্ষইকারের আগমন ঘটলেও অপিনিহিতি হয়। যেমন আমরা দেখি রাতি থেকে রাইত, বাক্য থেকে বাক্য। অভিশ্রুতি কাকে বলে না, অভিশ্রুতি অপিনিহিতির পরের ধাপ।
অপিনিহিতি প্রক্রিয়ায় শব্দের অন্তর্গত হর্ষই বা হর্ষও তার পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সরে আসে। সেই হর্ষই বা হর্ষও যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে পরিবর্তিত হয়ে যায়, তখন তাকে অভিশ্রুতি বলে। স্বরসঙ্গতি কাকে বলে? না, শব্দের মধ্যে পাশাপাশি অথবা প্রায় কাছাকাছি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনির মধ্যে যদি একটি অন্যটির প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে বা প্রায় একই রকম স্বরধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, তবে সেই প্রক্রিয়াকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন দেশি থেকে দিশি, অর্থাৎ তালবস্যয় হস্যি, এটি ঠিক পূর্ববর্তী স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে গেল, গিয়ে হলো কি দিশি। বিলাতি, বিলিতি, সুপারি, সুপুরি। এক্ষেত্রে প্রথমে অপিনিহিতির ফলে হর্ষই ধ্বনি আগে চলে আসে, পরে মধ্যবর্তী হর্ষই ধ্বনিটি লোপ পায় এবং স্বরসঙ্গতির ফলে শেষে এ ধ্বনি আসে। স্বরসংকোচ কি? না, পদের মধ্যে দ্বিস্বরের একাক্ষর হওয়ার প্রবণতা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখা গিয়েছিল। অন্তমধ্য স্তরে এর ব্যবহার ব্যাপক রূপে দেখা যায়। এক্ষেত্রে তিনটি বৈশিষ্ট্য দেখা যায়, যথা শ্রীকৃষ্ণ কীর্তনের মতো স্বরসংকোচের প্রাচীন লক্ষণ, যেমন আওয়া থেকে আ, ও অ থেকে ও, হর্ষ হর্ষই থেকে উ। নতুন লক্ষণ দেখা যায় ইয় থেকে ইয়, ইয় থেকে অন্তস্থিয় থেকে ও, ইয়া থেকে এ, উ আ থেকে উ অ, উ ও, এই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে অংশত মেলে প্রাচীন ও আধুনিক লক্ষণ, যেমন ওই থেকে হলো অ হর্ষই থেকে হলো অ, কিন্তু অন্তমধ্য বাংলায় ওই ও হর্ষই থেকে হলো ও, অ হর্ষও থেকে হলো অ। আবার অন্তমধ্য বাংলা আমরা দেখতে পাচ্ছি ও হর্ষও থেকে হলো ও হর্ষই থেকে হলো ও, আবার আই থেকে আ, কিন্তু অন্তমধ্য বাংলায় এ আও থেকে আ, কিন্তু অন্তমধ্য বাংলায় এ। শ্রুতির ধ্বনিতে দেখতে পাই যে অন্তমধ্য বাংলাতে শ্রুতির ধ্বনি প্রাচুর্য লক্ষ্য করা যায়। যেমন অন্তমধ্য বাংলার প্রাচীন স্তরে হশ্রুতির প্রাচুর্য লক্ষ্য করা যায়। যেমন আড়ালকে সেখানে এইভাবেই প্রয়োগ করা হতো আহর রূপে, ঠিক তেমনি পানকৌড়িকে ব্যবহার করা হয়েছে পানি কাহুরি বা পানকৌড়ি রূপে। রাহুত, এরকম নানান শব্দের প্রয়োগ আমরা লক্ষ্য করি যেখানে হশ্রুতির প্রাচুর্য লক্ষ্য করা যায়। এছাড়া অন্তস্থি এবং বশ্রুতির প্রয়োগও দেখা যায়, যেমন নিয়রে, নিকটে, যাবা, যাওয়া, আয়র ইত্যাদি। চণ্ডীমঙ্গল কাব্যে আমরা দেখি চারিদিকে রাহুত মাহুত সেনাপতি। ধর্মমঙ্গল কাব্যে আমরা দেখি চিত্রসেনে না করিব চোখের আয়র। আয়র হচ্ছে অর্থাৎ আড়াল। পাশাপাশি দুটি ধ্বনির মধ্যে উচ্চারণের সুবিধার জন্য বা দ্রুত উচ্চারণের ফলে কখনো কখনো অন্য একটি অস্পষ্ট ধ্বনির আগম ঘটে, সেই ধ্বনিকে বলা হয় গ্লাইড বা শ্রুতির ধ্বনি। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন আদি মধ্য স্তরের মতো অন্তমধ্য স্তরে শতনাসিক্যী ভবন ও শতমূর্ধন্যী ভবন দেখা যায়। যেমন এখানে শতনাসিক্যী ভবনের মধ্যে সপা, দাঁ, কাঁড়, আচমন ইত্যাদি, এবং শতনাসিক্য ভবনের মধ্যে আমরা দেখতে পাই দাঁড়, ডের, দিঘি, ডংস। যেমন ধর্মমঙ্গল কাব্যে পাই তোমাকে দিলাম স্বপ্নিয়া এ চারি তরুণী। শতনাসিক্যী ভবন কাকে বলে? না, বাংলায় নাসিক্য ব্যঞ্জন তিনটি, উঙ, দন্তান্ন এবং ম। নাসিক্য ব্যঞ্জন কখনো লোপ পায় এবং পূর্ববর্তী স্বরধ্বনি আনুনাসিক হয়ে যায়, একে বলে নাসিক্য ভবন। অনেক সময় নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও কোনো কোনো শব্দে আনুনাসিকতা এসে যায়, একেই বলে শতনাসিক্যী ভবন। শতমূর্ধন্যী ভবন কাকে বলে? না, রি, র, স বা ট, ঠ, ড প্রভৃতি কোনো মূর্ধন্য ধ্বনির প্রভাব ছাড়াই যদি কোনো দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়, তবে সেই পরিবর্তনকে বলা হয় শতমূর্ধন্যী ভবন। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আরও কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ন থেকে ল বা ল থেকে ন পরিবর্তনও অন্তমধ্য বাংলায় লক্ষিত হয়। যেমন নুনি,
উচ্চারিত হচ্ছে লুনি রূপে, ব্যবহৃত হচ্ছে লুনি রূপে। লেহ প্রযুক্ত হচ্ছে নেহ রূপে। লুচি প্রযুক্ত হচ্ছে নুচি রূপে। ঢয়শূন্যরা থেকে ডয়শূন্যরা অর্থাৎ ঢয়শূন্যরায় মহাপ্রাণতা লোপ পাচ্ছে, তথা পড়ে থেকে পড়ে, পাঠ করে, বুড়া থেকে বুড়া ইত্যাদি। যেমন অন্নদামঙ্গলের একটি বিখ্যাত উদ্ধৃতি হলো, কেহ বলে এই এলো শিব বুড়া বাপ, কেহ বলে বুড়াটি খেলাও দেখি সাপ। নাসিক্য মহাপ্রাণধ্বনিরও মহাপ্রাণতা লোপ পেয়ে যায়। যেমন আমভি থেকে এসে যায় আমি, তুমভি থেকে এসে যায় তুমি। যেমন চণ্ডীমঙ্গল কাব্যে আমরা লক্ষ্য করি, উই চারা খাই আমি নামেতে ভালুক, নেউকি চৌধুরী নই না করি তালুক। আমভির যে প্রবণতা আমরা আদিমধ্য স্তরে দেখতে পেয়েছিলাম, অন্তমধ্য স্তরে এসে আমরা দেখতে পাচ্ছি সেটি আমি রূপে ব্যবহার হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। মহাপ্রাণতা কি? কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণকালে যদি ভিতরে রুদ্ধ বায়ু তীব্র চাপ সহযোগে নির্গত হয়, তখন অতিরিক্ত প্রাণ বা নিঃশ্বাস অর্থাৎ হকার জাতীয় ধ্বনি সেই ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়, ফলে মহাপ্রাণিত ধ্বনির উদ্ভব হয়। নাসিক্য ব্যঞ্জন কাকে বলে? না, বাংলায় নাসিক্য ব্যঞ্জন তিনটি, আগেই বললাম উঙ, দন্তান্ন এবং ম। ফুসফুস থেকে যাতায়াতের পথে শ্বাসবায়ু মুখের কোনো স্থানে বাধা পায়, বাধা পেয়ে নাসাপথে বেরিয়ে আসে, যাওয়ার পথে নাসিক্য গহ্বরের দেয়ালে ঘর্ষিত হয়, ঘর্ষণের ফলে অনুনাসিক অনুরণন সৃষ্টি হয়। এই সময় যে ধ্বনি সৃষ্টি হয় তাকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। মহাপ্রাণ ধ্বনি কি? না, প্রাণ শব্দের অর্থ হচ্ছে হাওয়া। যে ধ্বনির উচ্চারণে হাওয়া বা শ্বাসবায়ু জোরে বেরিয়ে আসে তাদের মহাপ্রাণ ধ্বনি বলে। শ্বাসবায়ু জোরে নির্গত হওয়ার সময় হকার জাতীয় ধ্বনির সৃষ্টি হয়। বাংলায় বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনির সঙ্গে এই হ ধ্বনি যুক্ত হয়। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হল খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ। স্বরভক্তি প্রয়োগও এই পর্বে লক্ষ্য করা যায়। যেমন জনম, নিরমান, নিরমল, নিরোদয়, মরম ইত্যাদি। স্বরভক্তি কাকে বলে? না, উচ্চারণের সুবিধার্থে বা শ্রুতি মাধুর্যের জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনি এনে দুই ব্যঞ্জনকে যে বিশ্লিষ্ট করা হয় তারই রীতিকে বলা হচ্ছে স্বরভক্তি। যেমন এহেন সোনার রূপ সুধা নিরমল, নির্মল থেকে এসে যায় নিরমল। নিশ্চয় কাটিবে যদি নিরোদয় মন, নির্দয় থেকে এসে যায় নিরোদয়। অন্তমধ্যযুগের সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা পেয়ে থাকি বিবিধ মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, শিবায়ন ইত্যাদি। বৈষ্ণব পদাবলী সাহিত্য, শাক্ত পদাবলী, জীবনী সাহিত্যের মধ্যে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চৈতামৃত ইত্যাদি। অনুবাদ সাহিত্য, তার মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রাবতীর রামায়ণ, শ্রীকর নন্দীর মহাভারত, কাশিরাম দাসের মহাভারত। রোমান্টিক সাহিত্য, দৌলত কাজী, লোটচন্দানী, আলাওলের পদ্মাবতী। লোকসাহিত্য, ময়মনসিংহ গীতিকা, নাথ সাহিত্য, বাউল গান ইত্যাদি। এই বিস্তৃত সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যেই বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি বুঝে নিতে হবে ভাষার ছাঁদ। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা ষোড়শী কন্যাকে দেখে কালকেতুকে ভৎসনা করে বলে, কি দোষ দেখিলা মোর জাগ্রহ স্বপনে, দোষ না দেখিয়া করো অপমান কেনে, কি লাগিয়া প্রভু তুমি পাপে দিলা মন, যেই পাপে নষ্ট হইল লঙ্কার রাবণ। পিপিরার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। আর লোকসাহিত্য ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায় নদের চাঁদ ও মহুয়ার যে কথোপকথন, সেটি হলো, লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলায় কলসি মাইন্দা জলে ডুইবা মোর, কোথায় পাবো কলসি কন্যা কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং আমি ডুইবা মরি। বাংলা ভাষার ছাঁদ ব্যক্তি সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে পাল্টে যাচ্ছে। শিক্ষিত মার্জিত কবি মুকুন্দরামের হাতে চরিত্রদের কথোপকথন এবং গ্রাম্য কবির কথোপকথন কত জীবন্ত হয়ে ওঠে। গ্রাম্য কবির ময়মনসিংহ গীতিকা বা গ্রাম্য কবির হাতে গড়ে ওঠা নদের চাঁদের এই উদ্ধৃত উক্তিটি প্রায় প্রবাদের মর্যাদা লাভ করেছে। বাংলা ভাষার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকা বিভিন্ন স্তরকে বুঝতে গেলে
আমাদের চরিত্র, তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ, পরিস্থিতি, বক্তা ও শ্রোতার চরিত্র, সময় ইত্যাদি বিষয়গুলিও মাথায় রাখতে হবে। এইগুলি মাথায় রাখলে আমরা ভাষার সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলিও ধরতে পারব। তখনই আমাদের ভাষা পাঠ হয়ে উঠবে সার্থক। আদি মধ্য বাংলার পরবর্তী পর্যায়ে যে নিদর্শন অন্তমধ্য বাংলা ভাষা, তারই বৈশিষ্ট্য আলোচনার নিরিখে আমরা যা সারবত্তা খুঁজে পেলাম সেগুলি সূত্রাকারে হলো প্রাচীন বাংলা, আদি মধ্য বাংলার পরবর্তী পর্যায়ে নিদর্শন, অন্তমধ্য বাংলা ভাষার রূপান্তর ও এরপরেই আধুনিক বাংলা ভাষার শুরু। এটা না জানলে বাংলা ভাষার পরপর ধাপগুলো অনুসরণ করা যায় না। ভাষা সমাজেরও দর্পণ। সামাজিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি লক্ষণ আমরা এই ভাষার বিবর্তনের ধারাবাহিকতায় খুঁজে পাই। মধ্য বাংলার অন্তঃস্তরের বাংলা ভাষা বৈচিত্র্যপূর্ণ। এই স্তরের ভাষা একরৈখিক নয়, বহুরৈখিক ও বহুমাত্রিক। মঙ্গল কাব্যের ভাষা, অনুবাদের ভাষা, জীবনী সাহিত্যের ভাষা, বৈষ্ণব পদাবলীর ভাষা, শাক্ত গীতির ভাষা, এমনকি লোকায়ত সাহিত্যের ভাষাকে একই লক্ষণ দিয়ে বিচার করা যায় না, কারণ প্রত্যেকটি কাব্যের ভাষায় ভিন্নতা লক্ষণীয়। এই পর্যায়ে ভাষার অনুশীলন তাই খুবই তাৎপর্যপূর্ণ। ভাষার ধ্বনিতত্ত্ব, ভাষার বিবর্তন তত্ত্ব রচনার ক্ষেত্রেও অসম্ভব গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে কতগুলি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন অন্তমধ্য বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করুন, অপিনিহিতি কাকে বলে, মহাপ্রাণতা কাকে বলে, অন্তমধ্য বাংলায় ব্যবহৃত স্বরভক্তির দুইটি উদাহরণ লিখুন, অন্তমধ্য বাংলার কয়েকটি সাহিত্যিক নিদর্শনের উদাহরণ দিন। অন্তমধ্য বাংলা ভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার জন্য যে সমস্ত গ্রন্থ সহায়ক গ্রন্থ হিসাবে গ্রহণ করা হয়েছে সেগুলি হলো অমিত্রসূদন ভট্টাচার্যের সম্পাদিত বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্র, যেটি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়, পরেশ মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা 1 ও 2 গ্রন্থদ্বয় দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে, রামেশ্বর স্বরের সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা পুস্তক বিপণী থেকে প্রকাশিত হয়েছে, সুভাষ ভট্টাচার্যের লেখা ভাষাতত্ত্ব বাংলা ভাষা বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও বিজিত কুমার দত্ত ও সুনন্দা দত্ত সম্পাদিত মানিকরাম গাঙ্গুলির ধর্মমঙ্গল, বিজন বিহারী ভট্টাচার্য সম্পাদিত কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ধনপতি উপাখ্যান, এই গ্রন্থ দুটিও এক্ষেত্রে গৃহীত হয়েছে। ধন্যবাদ ও নমস্কার।